সকল রাজনৈতিক দল, ওলামায়ে কেরাম, দেশ বরেণ্য ব্যক্তিত্ব যারা আজকে এখানে এসেছেন, এই মূল অনুষ্ঠান কক্ষ ছাড়াও বাইরে বিভিন্ন হলে আমাদের বসবার ব্যবস্থা করা হয়েছে। আমিরে জামাত প্রত্যেকটি হলে হলে এখানে মিল্কি ওয়ে সহ সব জায়গাতে তিনি সকলের সাথে শুভেচ্ছা বিনিময়ের চেষ্টা করেছেন। একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি নিরাপদ বাংলাদেশ, এই এতটুকুই আমাদের চাহিদা ছিল। কিন্তু দুঃখের বিষয়ে চাহিদা পূরণ হয়নি। আমরা দেখছি সমাজের বিভিন্ন ক্ষেত্রে যুগ যুগ ধরে, শুধু আজকে নয়, অস্থিরতা চলে আসছে। যুগ যুগ ধরে এই সমস্ত অন্যায় অপকর্ম এবং জুলুম চলে এসেছে। কোনো সময় মাত্রা একটু কম, কোনো সময় একটু বেশি। জুলুম কখনো বন্ধ হয়নি এবং জুলুম থেকে জাতি মুক্তিও পায়নি। তার সবচেয়ে নিদারুণ শিকার হয়ে মাত্র 2 দিন আগে সারা বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে 8 বছরের একটা শিশু শব্দহীন চিৎকার দিয়ে বলে গেছে, লজ্জা, লজ্জা এই সমাজ, লজ্জা এই দেশ, লজ্জা এই জাতি। আমরা 8 বছরের একটা শিশু ইজ্জতের নিরাপত্তা দিতে পারিনি। হ্যাঁ, রাষ্ট্রের পক্ষে এটি সম্ভব নয় ঘরে ঘরে পুলিশ পাঠিয়ে এই ধরনের উপকর্মকে দমন করা বা বন্ধ রাখা। রাষ্ট্রের জন্য সম্ভব, রাষ্ট্র যদি তার নাগরিককে সত্যিকারের মানবিক এবং সুশিক্ষা দিতে পারে, তাইলে সেই সুশিক্ষাই সমস্ত কুসংস্কার থেকে দিতে পারে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমাদের অভাবটি হচ্ছে এই জায়গায়। আমাদের শিক্ষিত লোকের কোনো অভাব নেই, কিন্তু কি শিক্ষিত, কি অর্ধ শিক্ষিত, কি অক্ষর জ্ঞান বঞ্চিত, আজকে আমরা একাকার হয়ে গিয়েছি। নৈতিক শিক্ষার অভাবে এই অবক্ষয় দেখা দিয়েছে। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আগামীর বাংলাদেশ যেন নৈতিক শিক্ষা নির্ভর একটি বাংলাদেশ হয়। 2024 সালে গেল রমজানে আমরা সোনারগাঁও হোটেলে ছোট্ট একটা আয়োজন করেছিলাম। আমরা আমাদের দলের নামেই বুকিং দিলাম। কর্তৃপক্ষ আমাদেরকে অনুরোধ করলো, দেশের পরিবেশ পরিস্থিতির কারণে আপনাদের কাছে আমাদের একটু দুঃখ প্রকাশ করতে হচ্ছে। আমরা বললাম, কি সেই দুঃখ প্রকাশ? তারা বললেন, মেহরবানি করে আপনারা কোনো ব্যানার দিবেন না। আমরা বললাম, ঠিক আছে, আমরাই আমাদের ব্যানার। আমি কোনো অবৈধ পার্টি নই, আমি কোনো নিষিদ্ধ পার্টি নই, আমার এখানে অধিকার রয়েছে। আমার অধিকারের বলে এখানে আমরা আজকে দাওয়াত দিয়েছি মানুষকে, আর সেই দাওয়াত কবুল করে লোকেরা এসেছে। আমি শুধু অতীতের ফ্যাসিস্ট বাংলাদেশের একটি ছোট্ট উদাহরণ আপনাদের সামনে পেশ করব। এই ছিল আমাদের বাংলাদেশ। আমরা 13.5 বছর আমাদের কেন্দ্রীয় কার্যালয় সহ আমাদের সারা দেশে শত শত কার্যালয়ের একটাও আমরা খুলে কাজ করতে পারিনি। সবগুলা কার্যালয় আমাদের বন্ধ রাখা হয়েছিল। আপনারা জানেন, এক এক করে আমাদের 5 জন শীর্ষ দায়িত্বশীলকে তৎকালীন আমিরে জামাত সহ অত্যন্ত নির্মমভাবে পাশবিক কায়দায় মিথ্যা অভিযোগে তাদেরকে বিচারিক হত্যার মুখোমুখি করে ফাঁসিতে ঝুলানো হয়েছে। শুধু 11 জন দায়িত্বশীল নেতা নন, শত শত কর্মী নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। অসংখ্য যুবককে থানায় ধরে নিয়ে থানার মেঝেতে শুয়ে পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে তাদের পা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, হাত কেটে ফেলা হয়েছে, 2 চোখ তুলে নেওয়া হয়েছে, ঘর বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে, ব্যবসা বাণিজ্য তছনছ করে দেওয়া হয়েছে, বোল্ডোজার দিয়ে আমাদের নেতৃবৃন্দের ঘর দুয়ার ভেঙে ছাতু বানিয়ে ফেলা হয়েছে। আমরা সেই কষ্টগুলা বুকে বহন করে চলছি। শুধু কি আমরা না, গোটা জাতি। সরকারের বিরুদ্ধে যাদেরই অবস্থান ছিল, ফ্যাসিবাদের বিরুদ্ধে যাদেরই অবস্থান ছিল, সেই সমস্ত রাজনৈতিক দল, ওলামায়ে কেরাম, প্রতিবাদী কণ্ঠ, সাংবাদিক বন্ধুগণ, কাউকেই তারা ছাড় দেয়নি। সকলের উপর তারা জুলুম করেছে, সবাইকে খুন করেছে, সবাইকে অপদস্থ করেছে, সবাইকে অপমান করেছে, লক্ষ লক্ষ মামলা দিয়ে
কোটি মানুষকে বারবার জেলের ভিতরে নিক্ষেপ করেছে। আমরা চাই সেই অন্ধকার যুগ আওয়ামী জাহিলিয়াত আর বাংলাদেশে ফিরে না আসে। আফসোস, এই দলটি দেশের সব কিছু তারা ঠিকাদারি গ্রহণ করেছে। বাকি সবাইকে চোখ রাঙিয়ে কথায় কথায় বলতো অমুক দেশে তমুক দেশে চলে যাও। না, আমাদের হাতে কোনো ভিসাও তুলে দেয়নি, আর কোনো টিকিটও দেয়নি, কিন্তু প্রায়ই আমাদেরকে শাসাতো, সবাইকে, সারা জাতিকে। আল্লাহর কি ইচ্ছা, এখন কোনো কিছুর প্রয়োজন নাই। পিছনের দিকে তাকানোরও সময় ছিল না, দুপুরের ভাত খাওয়ারও সময় হয়নি। দেশ ছেড়ে তারাই বরঞ্চ চলে গিয়েছে। 24-এর এই গণ বিপ্লবের পর যে নূতন বাংলাদেশ গড়ার সম্ভাবনা আমাদের হাতে ধরা দিয়েছে, আমরা দল, ধর্ম, জাতি নির্বিশেষে সকলের কাছে আহ্বান জানাই, আসুন জাতীয় স্বার্থের জায়গাটায় আমরা এক হয়ে যাই। আমাদের মতের ভিন্নতা থাকবে, মত পার্থক্য থাকা এটা কোনো অপরাধ নয়, বরঞ্চ এটি একটা গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য। আমাদের মত পার্থক্য যেন মত বিরোধে রূপান্তরিত না হয়। আমরা মত পার্থক্যকে ওয়েলকাম করি, কিন্তু আমরা মতবিরোধ চাই না। আমরা যার যার জায়গায় যার যার নীতি পলিসি, দেশকে গড়ার আমাদের স্বপ্ন এবং পরিকল্পনা আমরা জাতির সামনে তুলে ধরব। জাতি যারটা গ্রহণ করবে, যার প্রতি জাতির ভালোবাসা, আস্থা তৈরি হবে, সেই দলকেই, সেই জোটকেই আগামীতে জাতি তাদের দায়িত্ব দিয়ে সেবক হিসাবে বাংলাদেশের দায়িত্ব তাদের হাতে তুলে দেবে। যে গত 15.5 বছরে বিশেষ করে সংবিধান সহ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যে জঞ্জাল তৈরি হয়েছে, তার কতিপয় জিনিস অবশ্যই পরিষ্কার হওয়া উচিত। এই জন্য সকলে আমরা একমত, এখানে কারো কোনো দলমত নির্বিশেষে দ্বিমত নেই যে কোনো সংস্কারের প্রয়োজন নাই। আমরা সবাই বলছি সংস্কার প্রয়োজন। কতটুকু প্রয়োজন সেটা নিয়ে হয়তো বা মত পার্থক্য থাকতে পারে, কিন্তু সংস্কার যে প্রয়োজন এই ব্যাপারে কোনো মত পার্থক্য নেই। আমরা মূল থেকে একটি কথাই বলে এসেছি, আমরা বর্তমান সরকারকে যৌক্তিক সময় দিতে চাইনি সংস্কারের জন্য। যৌক্তিক সময় মানে অযৌক্তিক সময় কাটানো নয়, আবার যৌক্তিক সময় মানে চাপ দিয়ে হুড়াতাড়া করাও নয়। যৌক্তিক সময় হচ্ছে এ কাজের জন্য, মৌলিক সংস্কারগুলোর জন্য যেটুকু সময় প্রয়োজন, আমরা সরকারকে সেইটুকু সময় দেওয়ার পক্ষে। ইতিমধ্যে সরকার প্রধান জাতীয় নির্বাচনের ব্যাপারে কিছু কথা তিনি জাতিকে বলেছেন। আশা করি অবিলম্বে তিনি বিষয়টা আরও স্পষ্ট করবেন, তাহলে জাতি এই ব্যাপারে আরও আশাবাদী হবে, আরও আস্থাশীল হবে এবং নিজেদের নির্বাচনী পরিকল্পনা সাজানোর সুযোগ প্রত্যেকটি দল পাবে। আমরা এটা আশা করি। প্রিয় দেশবাসী এবং সুধীমণ্ডলী, বাংলাদেশকে গড়ার একক দায়িত্ব কোনো দলের নয়। বাংলাদেশকে গড়ে তোলার দায়িত্ব 18 কোটি মানুষের। কিন্তু 18 কোটি মানুষ কীভাবে করবে? তাদের তো একটা পথ লাগবে, রাস্তা লাগবে। সেই রাস্তাই হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল স্টেক হোল্ডার্স বা দলগুলো। তাদের মাধ্যমেই জনগণ সংগঠিত হয় এবং তাদের আস্থা, তাদের ভাবনা জাতীয় জীবনে তারা তুলে দেবে। রাজনৈতিক এই দলগুলার কাঁধে এখন গুরুদায়িত্ব বর্তিয়েছে। 53 বছর যেভাবে জঞ্জাল নিয়ে আমরা চলেছি, আগামীতে আমরা যেন একটা জঞ্জালমুক্ত সমাজ গড়ে তুলতে পারি, সেইভাবেই সকল রাজনৈতিক দল এবং জোট তারা কর্মসূচি পরিকল্পনা সাজাবেন আমরা আশা করতে চাই। সুধীবৃন্দ, আমরা মহান আল্লাহ পাকের দরবারে